আমরা সিনেমা দেখতে সবাই খুব ভালোবাসি, আর পিছুটান হচ্ছে সেই জগৎটাকেই দেখানো যে জগৎটা ক্যামেরার পিছনে থাকে। আচ্ছা, ট্রাম লাইনকে এতদিনে অনেকে মানে চিনতে পেরেছে। বিষয়টা এটাই কি, ট্রাম লাইনের একটা অডিশন হয় 2021 সালে। তো অডিশনে অনেকজন অডিশনগুলো পাঠিয়েছিল। একটা ছেলে ছিল, সে অডিশনে কোনো অভিনয় করেনি, শুধু সে বলেছিল আমি অভিনয় ভালোবাসি, বারে বারে বিভিন্ন রকমভাবে বলেছিল। 6 জুন 2022 ছেলেটার সাথে আমার প্রথম দেখা হয়। ছেলেটার নাম প্রীতম দেবনাথ। হঠাৎ একদিন ফেসবুক পোস্টে আমি দেখি একটা অডিশনের ব্যাপারে, দেখি বিভিন্ন জায়গায় অভিনয় করার পর মনে হলো যে অডিশনটা দিই। তো তারপর বেশ 6-7 মাস বাদে আদিত্য পল বলে একজন রয়েছে, তার মেসেজ ঢুকে আমার হোয়াটসঅ্যাপে। তখন বলে যে তোকে ভাই একটা কাস্টিং এর জন্য ভাবছি, তুই একবার আয়। হবে, ভালো করে হবে। আর দিগন্তিকা সত্যি করে খুব একটা ছটপটে মেয়ে, তো একটু চরিত্রতে ব্লেন্ড হতে খুব একটা বেশি সময় লাগেনি। আদিত্যর সাথে আমার বন্ধুত্ব ছিল। আদিত্য আমাকে প্রথম বলে যে এই রকম একটা সিনেমা আমরা করব ভাবছি, তো তোকে ভাবছি। সেই সময় আমার আবার কলেজে পরীক্ষা ছিল, মাস্টার্সের এক্সাম। তো আমি প্রচন্ড ব্যস্ত, বাট না আমি ওদের সাথে গিয়ে দেখা করতে পারছি, না ওরা এসে আমার সাথে দেখা করতে পারছে। মানে সেই রকম অবস্থায় একদিন হঠাৎ করে আদিত্য আর আমাদের ডিরেক্টর শুভদীপ দা, ওরা দুজন আমার কলেজে চলে আসে আমার সাথে দেখা করতে। তো আমরা কলেজে বসেই ফার্স্ট ডিসকাশনটা করি, এবং মানে এমন হয় যে ওই সময় আমরা জাস্ট হাফ অ্যান আওয়ার মতো টাইম পাই ওইটা নিয়ে কথা বলার জন্য, কারণ আমার অলরেডি তখন এক্সাম চলছে। এক্সামের ফাঁকে ওরা, মানে আমি যেতে পারছি না বলে ওরা চলে এসেছিল কলেজে। এই কাজটা করার জন্য যে কতটা মজা পেয়েছি, আহা, সেটা সত্যি অতুলনীয়। মজা তো অনেক রকম ভাবে হয়, যে অনেক সময় বলা হয় যে একটা ভালো চরিত্র করলাম, অনেক মজা পেলাম। শুধুমাত্র এখানে ভালো চরিত্র নয়, ভালোভাবে কাজ করা, মানে এন্টায়ারলি ভালোভাবে কাজ করা, ভালো মানুষদের সাথে কাজ করা, ভালো অবশ্যই ভালো একটা গল্প, ভালো একটা চরিত্রে কাজ করা, ভালো একটা অ্যাম্বিয়েন্সে কাজ করা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি পেয়েছি। তো হঠাৎ করেই একদিন আদিত্য আমাকে বলে যে সৌম্যদা, একটা এরকম গল্প তৈরি করছি আমরা, মাথায় ঘুরছে, তুমি কি ইন্টারেস্টেড? এবং গল্পটা আমার একদম শোনার পরে আমি সময় নিইনি, আমি হ্যাঁ কেন করবো না, ডেফিনেটলি করবো। কারণ গল্পটা নিরিখে যে চরিত্রটা আমার করার কথা বা করার কথার জন্য ওরা বলছে আর কি, ওরা চাইছে সেই চরিত্রটা, এবং বেশ কিছু সমবয়সী মানুষগুলোর সাথে, ছেলেপুলে মেয়েদের সাথে কাজ করার একটা এক্সাইটিং বিষয়, যে অবশ্যই নতুন কিছু শিখতে পাবো, নতুন কিছু জানতে পারবো। অ্যাকশন। রোলিং এন্ড ক্রিং অ্যাকশন। আরে অ্যাকশন। ওকে, সারা বিড়ালটা ঘুমায় এখানে। এই যে উঠছে হিরোইন, কেমন লাগছে আপনার? কি আর করা যাবে, 4 ফুটি হাইট। সাপোর্টিং রোলে যে ছিল সে ছেলেটির নাম দেবায়ন ভট্টাচার্য। এত ভালো পারফরমেন্স দিয়েছে আমি টাইটেলটাও ভুলে গেছি। যাই হোক, খুব সুন্দর পারফরমেন্স দিয়েছিল দেবায়ন। দেবায়নের বিষয়টা হচ্ছে, হি ইজ এ ভেরি ফানি গাই, নিজেকে ভাঁড় বলে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও রিয়েল লাইফেও অতটা ফানি, ক্যামেরার সামনেও অতটা ফানি। তো ভীষণ জয় লাভিং। বলছি মনে হচ্ছে রেকর্ডটা হচ্ছে না। না হচ্ছে, এখন লেন্স চেঞ্জ হবে। এই যে এটা আমাদের লেন্স, এটাই লাগবে। আর এই সেই তীর ধনুক যেটা দিয়ে আমরা শুট করব। সুন্দরভাবে দাদা ধনুকটা সাজিয়ে নিচ্ছে, হাতে দিয়ে দিল আমাদের সারথীর। এদিকে আবার দাদা ঢুকিয়ে দিচ্ছে।
দাদা ঠিক ঢোকাতে পারছে না, সাইজ করে আবার ঠিক ঢুকিয়ে দিল, চেপে ঢোকাচ্ছে দাদা। সুন্দর সুন্দর, ক্যামেরাটা তোলার আগেই বন্ধ করে দিচ্ছিল আর একটু হলে, কিন্তু আমরা দেখতে পেলাম সুন্দর সান্নিধ্য পেলাম আমরা, বন্ধ হয়ে গেল। এবার আমরা এগোচ্ছি শুটের দিকে। আমাকে মানে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমার সাথে এই পিছু টানের কানেকশনস বা কিভাবে দেখা হলো। তো সেখানে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। ভদ্রলোক আমার কাছে খুবই শ্রদ্ধার এবং খুবই মানে পছন্দের একটি মানুষ। ভদ্রলোকের নাম হচ্ছে শুভদীপ দে, আপনারা সবাই SD দে বলে চেনেন। তো আমাকে একটি স্ক্রিপ্ট শোনানো হয়, শুনিয়ে বলা হয় যে এইটা যদি এইরকম হয় তো কীরকম হবে। তা আমি চেষ্টা করি যেরকম হওয়ার সেরকম একটা করার। তারপরে আমাকে বললো ঠিক আছে, এটা বেশ ভালো লেগেছে, তোকে আরেকদিন আসতে হবে, আমরা একটু আলোচনা করবো। কিন্তু যেহেতু গম্ভীর গম্ভীর ব্যাপার স্যাপার ঘটছিল, তখন আমি অভিনয় বলতে থিয়েটার করি আর অফিসে চাকরি করি, তো এইরকম একটা নতুন জিনিস হচ্ছে, আমি খুবই এক্সাইটেড। তো আবার দ্বিতীয় দিন যাই, গিয়ে দেখলাম আমি যতটা টেনশনে ছিলাম তা একটা পয়সাও থাকার মনে হয় উচিত ছিল না, কারণ এত ফ্রেন্ডলি একটা ফ্যামিলি পেলাম আমি। তো সেখানে গিয়ে কথাবার্তা হলো, অনেকটা কাজ হলো, হওয়ার পরে আমাকে বলা হলো যে অমুক তারিখ থেকে শুটিং শুরু হবে। আমার জীবনের প্রথম শুট, আধ ঘন্টা ধরে আদিত্য দা, SD দা, এন্টায়ার টিম, প্রীতম, এরা সবাই দাঁড়িয়েছিল আমার জন্য বড়বাজারের মোড়ে। যে আমাদের শুট লোকেশনটা ছিল হাওড়া ব্রিজের তলায়, ওই জগন্নাথ ঘাটের ভেতর দিয়ে যেতে হয় আর কি। তো আমার জন্য আধা ঘন্টা লেট, আমার প্রচন্ড খারাপ লাগছে যে কি করে ফেললাম প্রথম দিন। তারপর আমরা শুটে গেলাম, গিয়ে মুহূর্ত টুহূর্ত হলো, নারকোল ফাটানো হলো, খুব মজার একটা অ্যাম্বিয়েন্স। শুটিংটা শুরু হলো, হঠাৎ দেখলাম ব্রেক বললো ভগবান, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে আমরা শুট করতে পারছি না। এবার আমার বারবার মনে হচ্ছিল, ইস আধ ঘন্টা আগে যদি আসতাম, আধ ঘন্টা বেশি ফুটেজ উঠতো, কি হবে। তারপরে দেখলাম সবাই বৃষ্টিতে খুবই আনন্দ করছে। আবার যে গিল ট্রিপটা কাজ করছিল সেটা হুট করে কেটে গেল। আমরা মন্দিরের ভেতর ঢুকে দাঁড়িয়ে রয়েছি, বাইরে লোকজন ছাতা নিয়ে যা ইচ্ছে তাই করছে, আমরা সবাই খুব মজা করছি। রাইটিং রাইটিং ইজ আ ভেরি লোনলি জব, ইটস আ ভেরি লোনলি জব। আর বিষয়টা এটাই কি, লেখাটা না ভীষণ ডিপ্রেসিং সত্যি কথা বলতে গেলে। কারণ তোমার যখন তুমি ডিরেকশন করছো, সিনেমাটোগ্রাফি করছো, অ্যাক্টিং করছো, তখন কেউ না কেউ তোমার সাথে থাকে, কিন্তু লেখার সময় থাকে না। উইচ আই এম অলসো কানেক্টিং টু মিউজিক, কারণ মিউজিক যখন কেউ বানায় তখন তার সাথে কেউ থাকে না। তার জন্যেই রাইটিং আর মিউজিক, দিজ আর দি অনলি টু অ্যাসপেক্টস অফ ফিল্ম মেকিং যেটা ভেতর থেকে বেরোয়। এর মধ্যে কোনো ফেক বিষয় থাকে না। ডিরেকশন ইজ ফেক, পর্দায় দেখানো হচ্ছে, অ্যাক্টিং ইজ ফেক, সিনেমাটোগ্রাফি ইজ ফেক, এভরিথিং ইজ ফেক, বাট রাইটিং অ্যান্ড মিউজিক ইটস ভেরি 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 রিয়েল, ভেতর থেকে বেরোয়। কিন্তু যখন ভালো লেখা হয় তখন মনে হয় কি উড়ছি, ইটস আ ফিলিং অফ ফ্লাইং, স্পিলবার্গ যেমনি বলেছেন। এবারে বিষয়টা আসি কি, এই কাজের যেটা আমার সব থেকে ভালো লেগেছে ওটা হচ্ছে গিয়ে, আই ওয়াজ জাস্ট ওয়াচিং ইচ অ্যান্ড এভরি ওয়ান ওয়ার্কিং উইথ সো মাচ অফ প্যাশন। আমি জাস্ট হাঁ করে দেখেছি। মানে আমি আরেকটা কথা বলবো এটার সাথে কি, একটা ডিরেক্টরের কোনো সুপার পাওয়ার থাকে না, ওর একটাই কাজ হচ্ছে গিয়ে টিম মেম্বার্সদের সুপার পাওয়ারটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা। সবার সবার নিজস্ব একটা সুপার পাওয়ার থাকে। সিনেমাটোগ্রাফার খুব ভালো ক্যামেরা ইনস্টিংক্ট বোঝে, অ্যাক্টার্সরা লাইফের ইনস্টিংক্ট বোঝে, মিউজিশিয়ানরা সোলের ইনস্টিংক্ট বোঝে। কিন্তু ডিরেক্টরের কাজ হচ্ছে গিয়ে, ওর কোনো সুপার পাওয়ার নেই, ওর কাজ হচ্ছে সবার সুপার পাওয়ারটাকে ঠিকভাবে ইউটিলাইজ করা, যাতে অল ওভার যে কাজটা সেটা খুব সুন্দর করে দাঁড়ায়। টিমটা ভীষণ নেসেসারি, চোখটা ছলছল করা শুরু করেছে, বিকজ হি ইজ টকিং অ্যাবাউট হিজ ক্যারিয়ার, নট অ্যাবাউট ইউ। হ্যাঁ জিৎ, আমি সেটা বুঝতে পারছি, আর এতদিন ধরে বুঝে এসেছি। ফাইনালি, থ্যাংক ইউ। এবারে আসি টেকনিক্যাল ডিপার্টমেন্টসে। সিনেমাটোগ্রাফির বিষয়টা হচ্ছে যে ভিশনটা আমি ভেবেছি সে ভিশনটাকে নামানো না, যে ভিশনটা আমি ভেবেছি সে ভিশনটাকে পর্দায় তোলা না। সিনেমাটোগ্রাফি এটা কি, আমি যে ভিশনটা ভেবেছি সেটাকে আরো ভালোভাবে কিভাবে পর্দায় তুলতে হয়, কত সুন্দরভাবে করা যেতে পারে, তার জন্য অনেক কিছু হয়, লাইটিং ইত্যাদি ইত্যাদি, ওগুলো আদিত্য পল আপনাদেরকে মাস্টার ক্লাস দিয়ে দেবে।
আমরা যদি একদম গল্পের প্রথমে যাই, যেখানে ঋতুর বাবা দাদা বসে আছে এবং যে মোমেন্টে ঋতুর বিয়ের প্রস্তাবটা ঋতুর বাবা তুলে ধরে, ওই পার্টিকুলার সিনটার আগে আমরা ঋতুকে দেখিনি, অডিয়েন্স ঋতুকে দেখেনি, ঋতুর শুধু নামটা ওখানে শোনা গেছে। তো দেন আমি আর শুভদীপ মিলে ওই সিনটার ডিজাইনটাই এভাবে করি যে যখন চরিত্র দুটো উঠে বেরিয়ে যাচ্ছে এবং সিনটা শেষ হচ্ছে, আমরা তখনই ঋতুকে একবার দেখাবো কিভাবে যে ওই জায়গাতে একটা ফটো ফ্রেম থাকবে এবং সিনটা শেষ হবে ওই ফটো ফ্রেমটায় গিয়ে। এইটার মাধ্যমে আমরা কোথাও না কোথাও অডিয়েন্সকে প্রথমবার ঋতুকে দেখালাম, কিন্তু ইনডাইরেক্টলি দেখালাম। তারপরেই কাট করে আমরা চলে যাচ্ছি একদম ঋতু স্টেটমেন্টে। ঋতু স্টেটমেন্ট দিচ্ছে আমি বিয়ে করতে পারবো না। তো কোথাও না কোথাও অ্যাজ এ অডিয়েন্সরা প্রথমবার ঋতুকে দেখলো না, ঋতুকে অলরেডি একবার এক ঝলক দেখে নিয়েছে এবং তারপরে ঋতুর কাছ থেকে একটা স্টেটমেন্ট পেলো। বট গাছের যে বিষয়টা আছে, ওখানে ছোটবেলায় আমি বসে ওখানে ডায়েরি লিখেছি। ওখানে অরিজিৎ সিং তখন প্রথম 2013-14 ওই সময় বসে গান শুনেছি। আর আমার বাড়িতে কিছুটা শ্যুট হয়েছিল, যেটা ঋতুর বাড়ি হিসাবে দেখানো হয়েছে। বাকিগুলো এই বট গাছে এসে বাসা বাঁধে। ফুট করে রেখে যাবি। আরে কি বলছিস? আমি বট গাছটাকে খুব ভালো। এটা অ্যাক্টিং ছিল? হ্যাঁ, আমার মনে রয়েছে যে আমি বটগাছ ভালোবাসি, যেই সিনটা পরেও ভাইরাল হয়েছিল, ওই সিনটায় ইয়ঙ্গার এজ করেছে, আমার দাড়ি টাড়ি সব কেটে চুল টুল কেটে একদম এইচএস দিয়েছে কি তার ওই আগে 11-12 ওরকম। মানে এসডি দা স্ক্রিপ্টের সময় বলেছিল যে কি হবে, কিন্তু এক্স্যাক্ট কি ডায়লগ হবে সেইটা এসডি দা ঠিক করে দেয়নি। তো আমার মনে রয়েছে যে সিনটা যখন শুরু হবে তখন এসডি দা বললো তোরা জেস্টার পশ্চার এইটা করছিস, এইটা তোদের লিমিটেশন, এর মাঝখানে তোদের দুজনকে আমি ফ্রি স্পেস দিলাম, তোরা খেল। হাতে কিন্তু এটা থাকবে, এটা একটা হাত পেছনেই থাকবে, ঠিক আছে? রাস্তা কটা পড়বে যখন চুমুটা খাবে। দিগন্তিকা বললো যে আমি একটা ডাল নিয়ে আসবো, ডাল নিয়ে এসে তোকে মারবো। তো মারার পর ওই একটা করে লাগলো, তারপর আবার পেছন ফিরে ওই ভয় পেয়ে গেলাম। ওই পুরো জায়গায় অ্যাকশন রিয়াকশন প্রত্যেকটা ওই মানে 5 থেকে 10 মিনিট আগে আমরা ইমপ্রভ করেছিলাম। অ্যাকশন। যা আচ্ছা, মিষ্টিকে দাগ পাওয়া যাচ্ছে না কেন গালে? ওই সিনটা ছিল আমি বটগাছ ভালোবাসি। ওই সিনটা ফার্স্ট ড্রাফট স্ক্রিপ্টের, পিছুটান স্ক্রিপ্টের যে ফার্স্ট ড্রাফটটা, তার মধ্যে ওই সিনটা ছিল না। ওই সিনটা পরে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো একদম লাস্ট ডে রিডিং এর সময়, তার ঠিক আগের দিন, ওই সিনটাকে এনিহাও আমি ইমপ্লিমেন্ট করেছিলাম। আর সিনটা জাস্ট ইনস্টিংটিভলি এসছিল। কিছু কিছু সিন হয় না, যখন তুমি লেখো খুব ইনস্টিংটিভলি আসে, ওটা হুট করে মানে চলে আসে। ওটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছিল গল্পটার সাথে। আমার মনে হয় সিনেমাটা আমাদের মতন সাধারণ মানুষদেরকে নিয়ে বানালেই ভালো। সারা লাইফটা বড় করে বেশি ড্রামাটিক। ওকে ফাইন, আমি তোমারটাই করব। আমাদের ডিসঅ্যাপয়েন্ট, ইউ হ্যাভ টু বি ভেরি অপটিমিস্টিক। আমি বলবো না হ্যাপি, অপটিমিস্টিক। এটা হাসি থাকবে কিন্তু ইউ হ্যাভ হোপ। ইউ আর আ ফাকিং পারসন হু ইজ গিভিং এভরিওয়ান হোপ। বেশ, বুঝে গেছি। ওকে, তোমার একটা বুঝে গেছি, ওটাই করছি। আমার মনে হয় সিনেমাটা আমাদের মতো সাধারণ মানুষদের নিয়ে বানালেই বেশি ভালো হবে। সালা লাইফটা বড্ড বেশি ড্রামাটিক। আমরা যখন যে কোনো সিনেমা দেখি, আমরা নোটিস করি যে কোনো সিন আছে যেটা গল্পের শুরুর দিকে একবার জাস্ট মেনশন করা হয়, কিন্তু এরকম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয় না, এবং সেই সিনটাই গিয়ে পরে আবার ফিরে আসে। গল্পের শুরুর দিকে যখন একটা চায়ের দোকানে মানে একটা কফি শপে বসে জিৎ এবং অনিক দুজনে কনভারসেশন করছে, অনিকের মা কল করেছে, পুরো ব্যাপারটা সিনটা চলছে এবং অনিকের মা ওদিক থেকে বলছে তুই ক্লিপ কিনিসনি, ক্লিপ দিয়ে জামা কাপড়টা মেলে দে, এবং ওই সিনের এন্ডে জিৎ বলে যে ক্লিপটা কিন্তু মনে করে কিনে নিস। তো গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পাই যে জিৎ ওকে ক্লিপটা কিনে এনে দেয়। জিতের লাইফের এত প্রবলেম, এত কিছু আমরা গল্পের মধ্যে দেখি, এবং তারপরেও যে জিৎ ওর জন্য ওই ক্লিপটা কিনে এনে দিয়েছিল, এটা কোথাও না কোথাও একটা ভালো বন্ধুত্বের পরিচয় দেয়, যেটা পার্সোনালি আমার মনে হয়েছে পিছুটান গল্পের প্রেমের সেকশনটা বাদ দিয়ে একটা বিশাল বড় অ্যাসপেক্ট, যেটা হচ্ছে জিৎ আর অনিকের বন্ধুত্ব। দ্বিতীয় দিন আমার শ্যুট হাওড়া ব্রিজের তলায়।
আমাদের তো কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো পুলিশ প্রোটেকশন নেই, আমরা শ্যুট করছিলাম। একটা জায়গা ছিল হাওড়া ব্রিজ থেকে হাওড়া স্টেশনে নামার জায়গা, তো সেখানে একটা সিকোয়েন্স ছিল, অনেক নামছে, অনেক ব্যাগপত্র নিয়ে নামছে, সেই শটটা নেওয়া হবে। সেই শটটা প্রায় 20 থেকে 25 বার নেওয়া হয়েছিল, কারণ লোকজন ঢুকে দেখছিল কি হচ্ছে। মানে হাওড়া স্টেশনে সেই সময় অফিস টাইম, কোটি কোটি লোক, আমি অফিসে টুপি মেরে শুটিংয়ে এসেছি, তার মধ্যে কোটি কোটি লোক ঢুকছে, কেউ আমাদের আদিত্যদাকে ডাকছে, দাদা এটা কি হচ্ছে, এটা কোথায় দেখাবে, কেউ কেউ এসডি দাকে টেনে নিয়ে যাচ্ছে, দাদা কি হচ্ছে একটু বলুন না, আর কেউ কেউ আমাকে ঠেলে দিচ্ছে, ফ্রেমে ঢুকতে দিচ্ছে না, আমাকে বলছে যে আমরা একটু দেখি আগে কি হচ্ছে। জিৎ শহর ছেড়ে বাড়ি যাচ্ছে এবং সে যাওয়ার আগে অনিকের সঙ্গে বসে যে কনফেস করছে তার কথা, মনের কথাগুলো, যে সিনটা ছিল, ওই সিনটা শ্যুট করতে গিয়ে আমি আমার লাইফের সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড একটা টাইম কাটিয়েছি। তার পেছনে কারণটা এবার বলি। কারণটা হচ্ছে যে ওরা বসে রয়েছিল এই জায়গাটায়, ক্যামেরাটা ছিল এই জায়গাটা, যেন মাস্টার শট ছিল, এবং ঠিক এই সেকশনে একটা রাস্তা ছিল যে জায়গাটা দিয়ে সবাই হাওড়া স্টেশনের ভেতর ঢুকছিল। আরে সরো ভাই, ওখানটা দাঁড়া না, বারণ কর না। তো ওই পার্টিকুলার সিনটা শ্যুট করতে গিয়ে আমি ফিল করেছি যে মানে কেন সিনেমাটা বানাচ্ছি, কারণ আমাদের কাছে না কোনো পুলিশ সাপোর্ট আছে, না কোনো হেল্পার টিম আছে যে ওই পার্টিকুলার জায়গাটাকে ব্লক করবে, লোকজন যাতায়াত বন্ধ করবে। ওই মাস্টার শটটা নেওয়ার সময় আমার মনে আছে যে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছি, শুভদীপ এবং ওই যে চায়ের দোকানটি ছিল, যে চায়ের দোকানটির থেকে আমরা চা নিয়ে শ্যুট করেছিলাম, তারা দুজন এবং শুভদীপ মিলেই জায়গাটা আটকে ছিল। স্মাইল কাকা, ফোকাস হচ্ছে না, আরে স্মাইল। কুমোরটুলিতে শুট করছিলাম, একটা সিন ছিল যে যেখানে আমি ভিডিও করছি এবং প্রীতম পাশ থেকে বলছে কি ক্যামেরাম্যান রে তুই, এমনি হঠাৎ করে আমি বললাম ক্যামেরাম্যান তোর বাবা, আমি হচ্ছি সিনেম্যাটোগ্রাফার। এটা স্ক্রিপ্টেই ছিল না, এবং যেহেতু আমরা মানে এত মজা করে কাজটা করছিলাম এবং এই জিনিসটা এত ফ্লুয়েন্টলি হয়েছিল, শুভদীপদা বলল এটা থাকবে, মানে এটা কেন রাখবে। তো ওই জায়গাতে আরেকটা জায়গা ছিল যেখানে আমি অনেকগুলো শট নিচ্ছি এবং যতবারই শট নিচ্ছি প্রীতম হাত দিয়ে দেখতে চাইছে, প্রত্যেকবার আমি ওর হাতে মারছি। তো একটা জায়গা এরকম ছিল, সেখানে আর হাতে মারলাম না, একটু চুপকি দিলাম, আর প্রীতম খুবই ভয় পেয়ে গেল, এবং ওটাও মানে স্ক্রিপ্টে ছিল না, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে। একটা সিন আছে যে সিনটা পুরোপুরি কেটে বাদ দেওয়া হয়েছে, যেখানে অনেককে জিৎ বলছে, আচ্ছা অনেক ভাই, বল বল, তুই তো বিদেশি সিনেমা দেখি দেখি তো, তোর কখনো মনে হয়নি যে ওদের সিনেমাটোগ্রাফারদের মতো একটু বডি বানাই, একটু এক্সারসাইজ করি, একটু ব্যাপারটাকে ওই, তুই আমাকে মোটা বললি, আমি বললি মোটা আমাকে তুই? হাট, না না ভুল হচ্ছে, না তুই মনে মনে আমাকে মোটা বলেছিস, আমি শুনেছি। মোটা না, ওটা চাবি বলে। আমাকে শুধু মৌসুমি মোটা বললি, আর কেউ না। আমি বলেছিলাম সোল অফ আ মুভি অর আ ফিল্ম ইজ মিউজিক। এই স্টেটমেন্টটাকে আমি কোনোদিন চেঞ্জ করতে পারবো না, কারণ দিনের শেষে কিছু কিছু ডায়লগস না খুব ক্রিপি হয় আর খুব ক্রিঞ্জি হয়। তো মিউজিকের কাজ হচ্ছে ওটাকে আপলিফট করে ভালো করে দেওয়া ইন আ গুড ওয়ে। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যে যে মিউজিকগুলো করা হয়েছে, তার মধ্যে জিৎ আর ঋতুর যখন ছোটবেলাটা দেখানো হচ্ছে, তখন তার মধ্যে একটু একটু গ্রামের ভাইবস, একটু পুরোনো দিনের সেকেলে একটু ভাব আমরা রেখেছি, একটু একটু ফোক ওরিয়েন্টেড রেখেছি সাউন্ডটা। আবার যখন ওরা প্রেজেন্টে আছে, যখন ওরা মনে পুরোনো দিনের কথাগুলো মনে করছে, তখন আবার ওই মিউজিকটা আবার ফিরে আসছে। তো এই ব্লেন্ডটা করাটা আমার মনে হয়েছিল যে এই সিনেমাটার জন্য প্রচণ্ড দরকার। বিজিএম করার সময় কিছু কিছু এলিমেন্টস তো আমরা প্রোগ্রামিং করি, কম্পিউটারে বানাই, কিন্তু কিছু বিষয়, কিছু সাউন্ড যেটা লাইভ না করালে কখনো আপনাদের মনে পৌঁছবে না। যেমন ঋতু আর অনিকের কিছু থিম আমরা পুরোটা গিটারে রেখেছি। গিটারটা ক্লাসিক্যাল গিটার, নায়লন গিটার, তো সেটা বাজিয়েছে সুমন বাগানি। সুমনকে যখন আমি ফার্স্ট ব্রিফটা দিই যে দেখ ভাই, ঋতুর এই লোনলিনেসটা, এটাকে এনহ্যান্স করতে হবে, তার জন্য আমাদের খুব লিনিয়ার একটা মিউজিকে যেতে হবে, বাট ওই ফাঙ্কি ফ্লেভারটা রেখে। তারপর অ্যাড অন হয় সরজিৎদার বাঁশি।
সহৃদদার বাঁশি যখন অ্যাডেড হয় তখন আমার মনে হলো যে না, এবারে ব্যাপারটা কমপ্লিট লাগছে। আর আরেকজনের কথা না বললেই নয়, অভিমানদার লিরিক্স ছাড়া হয়তো আহারে মন গানটা এত সুন্দর দাঁড়াতো না। এডিটিং হচ্ছে একটা ফিল্মের সেই পার্টটা যেটা একটা সিনের লুক অ্যান্ড ফিল পুরোটাকে চেঞ্জ করে দেয়। একটা সিন যেরকম ফিল করাতে পারে, যেটা হয়তো শ্যুটের টাইমে স্ক্রিপ্টে যেটা ছিল, যেটা আমরা শ্যুট করে আনি, কিন্তু এডিটিংয়ে সেই পার্সপেক্টিভটা অনেকটা চেঞ্জ করে দেওয়া পসিবল। পিছু টানে কিছু কিছু জায়গার এডিটিংটা অন্য রকমের। মানে যখন জিৎ খুব হেরে পড়েছে, একটা ইন্টারভিউর জন্য এসছে, ওকে যখন বলে দেয় ঠিক আছে তোমাকে একটা চান্স দিচ্ছি আমি, তুমি কাজটা পেতে পারো, আমি একবার কথা বলবো তোমার স্ক্রিপ্টটা নিয়ে, জাস্ট বিকজ আগের মিউজিক ভিডিওটা 1 মিলিয়ন ঢুকছে, ঠিক আছে আই উইল ট্রাই ওয়ান্স মোর, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না। তো যে মোমেন্টেই দেবাশিস দা বলবে যে আমি আরেকবার ট্রাই করছি, সেই মোমেন্টেই সিনটা কাট হয়ে এবং মিউজিকটা বেড়ে যাবে এবং আমরা দেখবো জিৎ একদম মাথা উঁচু করে ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছে, আবার রিটার্ন করবো, দেন তারপর জিৎ বলবে থ্যাংক ইউ দেবাশিস দা, থ্যাংক ইউ দেবাশিস দা, মানে বিকেল। দেন তারপর আমরা ওই হাঁটাটাকে কমপ্লিট করব। তো কোথাও না কোথাও এইটার মাধ্যমে আমরা জিতের পার্সপেক্টিভটা, জিতের ফিলিংসটার ওপরে বেশি ফোকাস করলাম ওই সিনের ডায়লগগুলোর থেকে বেশি, কারণ ওটা একটা মন্টাজের ভেতরের সিন। আমি জাস্ট ওই ইনোসেন্সটা, ওই বাচ্চাদের যে ইনোসেন্সটা থাকে, এসডিদা যখন কোনো গল্প বলে ওই ইনোসেন্সটা এসডিদার মধ্যে থাকে, এটা অনেক হাই। আমার মনে হয় একজন শিল্পীর এটা থাকা খুব দরকার, নিজের ক্রাফট নিয়ে খুব খুঁতখুঁতে, এবং খুঁতখুঁতে থাকা ভালো। খুঁতখুঁতের সঙ্গে এসডিদার যেটা প্লাস করে, এসডিদা অন্যের মত নেয়, সেটা খুব ভালো। মানে রিজিট নয়, খুব ওপেন মেন্টালিটির এসডিদা, যেটা হ্যাটস অফ টু হিম। দ্য এন্ডিং সিন, যেখানে শুভদীপ আমাকে বলেছিল এই সিনটার ডিজাইনটা এরকম থাকবে যে ক্যামেরাটা আস্তে করে 180 হচ্ছে, যে পয়েন্ট অফ টাইমে 180 হবে তুই হুট করে দেখবি পেছন থেকে আওয়াজটা এলো, ঠিক আছে, পেছন দাঁড়িয়ে থাকবে একদম মাথা উঁচু করে, ওই দিক দিয়ে কাট করবো, তোর চোখে জল, তুই উঠে যাবে, এবং তারপর আমরা কাট করব ঋতুর এক্সপ্রেশনে, জিতের এক্সপ্রেশনে, এবং ওটা স্লো করব, ওটাকে স্লো মোশন করবো ওই ম্যাজিক্যাল ফিলটা দেওয়ার জন্য, ওই রিলিফটা দেওয়ার জন্য অডিয়েন্সকে এবং ঋতুকে এবং জিতকে, যে আমি ফাইনালি এসে পৌঁছেছি। তো ওই একটা সিন যেটা আই থিঙ্ক খুব ভালো করে আমরা শ্যুট করতে পেরেছিলাম এবং গল্পের শেষটাকে যেন একটা সুন্দর করে মানে দিয়েছিল। আই থিঙ্ক ওটা যদি ওই 180 বেনটা না হয়ে একটা নর্মাল শট থাকতো, যেখানে জাস্ট কাটে দেখাতাম ঋতু কল করছে, পেছনে জিৎ জাস্ট হেঁটে ঢুকছে, আই থিঙ্ক ওই ইম্প্যাক্টটা থাকতো না যেটা ওই 180 বেনটাতে আছে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এই পিছুটা না অনেক গল্প লুকিয়ে আছে। যেমনি আমি এখন জাস্ট ওয়ান লাইনে বলে দিচ্ছি, তুই বলে দিবি। চোখে বাম লাগানো, डर के आगे जीत है और जीत के आगे बाम है, जीत के आगे जीत है। লাগিয়েছিল আমার চোখের ঠিক পাতায় দুখানা লেয়ার লাগানো, জাস্ট লাগিয়েছে, আমার চোখটা বন্ধ হয়ে গেছে। মানে আমি ক্যামেরার সামনে একটা চলতা ফিরতা লাশ হয়ে গিয়েছে, আমি চোখ খুলতে পারছি না ভাই। ब्लॉग ही एक चांस से खोल तो देखी 1 2 3 खोल तो सेकंड राउंड 1 2 3। আপনারা ওই জায়গাটা জানেন তো, যেখানটা ওই স্কুলটার সামনে ডাব খাচ্ছিলাম, ডাব করতে গিয়ে আমি ফুটবলের এরকম একটা শট মারি, ডাবটা ওই দিকে যায়, তো দিগন্তিকে একটা শট মারি, দিগন্তিকে পড়ে যায়। এটা কিন্তু স্ক্রিপ্টেড নয়, এটা পড়ে গিয়েছিল দিগন্তিকে, তো আমরা ওখানে গিয়ে ইম্প্রোভাইজ করে আদিত্যদার ভাল লাগে সিনটা, তো অন্য অ্যাঙ্গেল থেকে নিয়ে নেয়। যখন ডায়লগ বলছে, মানে আমি কিছুটা বলছি, বলতে বলতে ফর এক্সাম্পল ডায়লগটা হচ্ছে গিয়ে ঋতু আমি বট গাছ ভালোবাসি, কিছুটা ভুলে গেছে ডায়লগটা কি ছিল একটু বল। শুটিং এর পরে ফোনটা ধরবি, দাদাটা বিমল এমনি একটা বিষয় আছে, তো আমি ওটা দেখে ভীষণ মজা ফিল করছিলাম, কারণ এই বিষয়টা থিয়েটারে হতে পারে হয়, কিন্তু আমি সিনেমার পর্দায় যখন দেখছি ক্যামেরার সামনে এটা হচ্ছে, আমরা ভীষণ খিল্লি করেছি এটা নিয়ে। আমরা শুট করছি, এটা রেল লাইনে একটা সিন আছে, রেল লাইনে আমরা দুজন বসে, আমি আর প্রীতম বসে, ও আমাকে নূপুর পড়াচ্ছে, তো আমরা এই সিনটা করছি, আদিত্য ক্যামেরা করছে, করতে করতে আমি একবার দূর থেকে মনে হলো যে ট্রেন আসছে, আমি আদিত্য এখানে কিন্তু ইয়ে দেখাচ্ছে বুঝলি তো, ট্রেন আসছে, বলছি না না কোথায় ট্রেন আসছে না, জাস্ট মানে। আর যদি আমরা
বেশি না, 10 সেকেন্ড লেট করতাম। এখন আর এই বিটিএসটা আমাদের বানানো হতো না, আমাদের সবার গলায় হার চড়তো। মানে ট্রেনটা জাস্ট মানে এক চোখের পলকে আমরা দৌড়ে একটা সাইডে গিয়ে দাঁড়ালাম, ট্রেনটা আমাদেরকে ক্রস করলো। কেমন পশ্চিমবঙ্গের মতো দেখতে বাড়িটা, 34 বছর লাল, তারপরে এক চিলতে সবুজ। সামনে কাছাকাছি ডায়লগ করে সব কাট কাট করে ফেলতে হবে। এই জায়গাটা এসে দাঁড়াবো ক্যামেরার মধ্যে। কি ফিক্স আমাকে দে, আমি বিটিএস বানাচ্ছি। কিছু ক্যারেক্টার্স ছিল যে ক্যারেক্টার্সগুলো না খুব রুটেড ক্যারেক্টার্স, মানে দৈনন্দিন জীবনের আশেপাশে না আমরা দেখি। বাবা, দিদা, এই ছোট ছোট ক্যারেক্টার্সের রোল হতে পারে কম, কিন্তু ইম্প্যাক্টটা বেশি, কারণ এই ক্যারেক্টার্সগুলোর জন্যে ন্যারেটিভ প্লট সবসময় এগোয়। আর ফ্যান্টাস্টিক্যালি সবাই এগুলো পারফর্ম করেছে। তপতি মুন্সি, আমি ঠাম্মা মাঝে মাঝে বলি, মাঝে মাঝে দিদা বলি, উনি বলেন বলবি না, আমি ইয়াং। তো ওনার অভিনয় আমার বরাবরই খুব ভালো লেগেছে। তপতি মুন্সি, তো উনি পুরো গল্পের মধ্যে চেরি অন দ্য টপের মতন। পুরো সিনেমার যদি সবচেয়ে ইম্প্যাক্টফুল সিন, যেটা দেখলে মানে যতবার দেখবো ততবার, 100 বার 1000 বার দেখলে ওই সিনটায় গুজ বাম্পস দেবেই দেবে, সেটা হচ্ছে যখন ঠাম্মা বলছে হয়তো আটকে গেছে, সিদ্ধান্ত নিতে পারছে না, তাই তো আমি বলে দিচ্ছি, দেখিস ঠিক ফিরে আসবে। রোম্যান্স আর ড্রামা এই ধরনের সিনেমার মধ্যে একটা বিষয় থাকে, ওটা হচ্ছে ডেস্টিনি। মানে এটা হতে পারে, আশা রাখ, হয়ে যাবে। তো এটা কারা প্রফেসাইজ করে, মানে কারা এটা অনুমান করে দেয়, যারা গল্পের মধ্যে কিছু বয়স্ক বা বৃদ্ধ চরিত্র থাকে, যেটা ঠাম্মা করেছিল। ঋতু, তুই চাপ নিস না, জিৎ ঠিক ফিরে আসবে। কারণ সম্পর্ক তৈরি হয় বিশ্বাসে। ঠাম্মা একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে জিৎ কোথাও আটকে গেছে, এবং ওখানে কাট করেই আমরা দেখতে পাই যে উল্টো দিকে জিৎ সত্যিই আটকে গেছে। জিৎ একটা শ্যুটের মধ্যে ফেসে আছে, অনির্বাণদা একদম তার পাশে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে শট দেখছে। তো সত্যি ওই জায়গাটা, তো ওই পার্টিকুলার পারফরমেন্সটা নিয়ে ঠাম্মা জাস্ট ফাটিয়ে দিয়েছে ওই জায়গাটাতে। অনুপদার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। অনুপদা খুব ন্যাচারাল পারফরমেন্স দিয়েছিলেন, আর তার সাথে সাথে বাকি যত আলপনা দিয়ে খুব ভালো পারফরমেন্স দিয়েছিলেন। যিনি হবু শাশুড়ি হতে পারে, মানে শাশুড়ি হতে পারেননি, হবু শাশুড়ির রোলটা করেছিলেন খুব সুন্দরভাবে। আমি আরো দুটো মানুষকে আমি খুব আমি আই এম ভেরি 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 মাচ থ্যাঙ্কফুল টু, ওটা হচ্ছে আমার বাবার মা। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম বিকজ দে আর ভেরি সাপোর্টিভ। আর যেটা বলেছিলাম কি, পরিবার ছাড়া হবে না কোনো জিনিস, তো দিনের শেষে পরিবার সবকিছু। ইচ অ্যান্ড এভরি ফিল্ম যখন আমরা শ্যুট করি, আমরা প্রায় 1 বছর করে সময় নিই কাজগুলোর পেছনে। এবং এই কাজগুলোর পেছনে আমরা কেন 1 বছর করে সময় নিই, কারণ আমরা যখন কাজটা মানুষের কাছে প্রেজেন্ট করি, তার আগে অবধি কাজটা যতটা পারফেক্ট করা যায়, যতক্ষণ পর্যন্ত আমাদের ভালো না লাগছে, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে দেখে এনজয় করছি না, আমরা ততক্ষণ পর্যন্ত জিনিসটা ইউটিউবে পাবলিশ করি না। আমার মনে হয় পিছুটান কাজটা অন্যান্য গল্পগুলোর থেকে একটু বেশি সময় নিয়েছে, কারণ আমরা কাজটা নিয়ে একটু বেশি খুঁতখুত করছিলাম। কারণ প্রত্যেকটা কাজে আমরা এতটা খুঁতখুঁতানি হয়তো দেখাই না, যেটা এই কাজের ক্ষেত্রে দেখিয়েছি। অথচ এটা আমাদের কিন্তু লিগের কাজ, কারণ আমরা সবাই প্রেম করি, সবাই প্রেম করেছি। তা সত্ত্বেও এই কাজটা নিয়ে খুঁতখুঁতানি রয়েছিল, যার ফলে হয়তো আপনাদের ভালো লাগছে আজকে কাজটা। কারণ আমি, আদিত্য, এসডি, আমরা তিনজনে প্রচণ্ড খুঁতখুঁতে। পারফেকশনটা হয়তো, পারফেক্ট তো সব কোনো জিনিসই হয় না, কিন্তু যতটা করা যায় আমরা চেষ্টা করেছি। পিছুটান, বাদল দাস, থ্যাংক ইউ রিজু। তোমরা চাইলে ফিল্ম ক্রিডের কিছু গল্প দেখতে পারো, দর্শক, সাদা কালো প্রেম। আমি এরকম অনেক গল্প আছে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো তোমরা যদি দেখতে পারো, তোমরা জানতে পারবে যে আমরা প্রচণ্ড পারফেকশনে বিশ্বাসী। আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা ভয়ঙ্কর মানে সমস্যার সম্মুখীন পড়তে হয় হলো সময়ের সমস্যা। কারণ সময় বাড়লে যে টাকার অঙ্ক বাড়ে, সেই টাকাটা কিন্তু কেউ দেয় না। নিজের পকেট থেকে সঞ্চয় করে, এই বই করে, বন্ধু বান্ধবের থেকে ক্রাউড ফান্ডিং করে করে জমিয়ে সেটা একটা কাজে ইনভেস্ট করে। সে কিন্তু জানেও না কাজটা কোথায় যাবে, কিভাবে যাবে, কতটা রেভিনিউ জেনারেট হবে, আদৌ হবে কিনা। সেগুলোকে ছেড়ে দিয়েও জাস্ট ফিল্ম মেকিং এর স্বার্থে ভালো কাজ করবো বলে
আমরা করি সিরিয়াসলি, এভাবেই আমরা কাজটা করতে ভালোবাসি। ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি, ভেরি গুড, মানে আই এম রিয়েলি হ্যাপি, দ্যাটস ইট। পিছু টানকে যেরকম ভালোবাসা দিয়েছো সেরকম আরো ভালোবাসা দাও, আরো আরো অনেক শেয়ার করো। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ পিছু টানকে এতটা ভালোবাসার জন্য, ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য, ধন্যবাদ ট্রামলাইনকে এতটা ভালোবাসার জন্য। আপনারা দেখতে থাকুন, ট্রামলাইনকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর পিছু টানটাকে একটু ছড়িয়ে দিন। প্রত্যেকেরই তো কিছু না কিছু পিছু টান থাকার কথা, একটু দেখুন না নিজেরা রিলেট করতে পারেন কিনা। আমি এটাই বলবো কি, দিনের শেষে যখন একটা ফিল্ম মেকিং এর ইভেন্ট হয়, একটা সিনেমা বানানো হয়, সিনেমাটা তো বেশি দিনের জন্য হয়, তো আমার শুধু এটা মনে হয় না কি সিনেমাটা বানাচ্ছি, আমার মনে হয় একটা ফেস্টিভ্যাল চলছে, সবাই একসাথে থাকে, আর একটা সময়ের পরে সবাই আলাদা হয়ে যায়, কিন্তু যে জিনিসপত্রগুলো বাকি থাকে সেটা স্মৃতি, আর এই স্মৃতিগুলো তোমাকে মানুষ হিসেবে খুব হেল্প করবে গ্রো করার জন্য। অনেক অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্সরা আছে যারা এই জার্নিটাকে ঠিকভাবে এনজয় করে না, কিন্তু আমার মনে হয় এনজয় করা উচিত। যখন এই ফেস্টিভ্যালটা ওভার হয়ে যায় সিনেমা বানানোর, তখন স্মৃতিগুলো সাথে থাকে, আর সেটা তোমাকে মানুষ হিসাবে গ্রো করতে খুব সাহায্য করে, সেটাই।